তুমি কি জানো যে ভারতের সব জায়গার মাটি কিন্তু একরকম না? কোথাকার মাটি হচ্ছে কালো মাটি, সেখানে আলাদা রকম ফসল। কোথাও হচ্ছে লাল মাটি, সেখানে আলাদা রকম ফসল। আবার কোথাও হচ্ছে শুধু বালি মাটি, শুধু পলি মাটি। বা এক কথায় বললে ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকার মাটি, এবং এই বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকার মাটিতে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয়। সব মাটিতে একরকম ফসল উৎপন্ন হয় না, কিন্তু কেন? প্রশ্ন হচ্ছে এটাই, কেন সব জায়গার মাটি একরকম নয়, বা কেনই বা সব মাটিতে এক ধরনের ফসল হয় না? এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা খুব সরল সহজ ভাষায় পেয়ে যাবে যদি তোমরা এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনস্থির করে দেখো। তাহলে এই সমস্ত কনফিউশন তোমাদের দূর হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সহজে জেনে যাবে। আজকের ক্লাস হচ্ছে ভারতের মাটি বা ভারতীয় মৃত্তিকার প্রকারভেদ, ভারতের মাটির বা ভারতীয় সোয়েল, ইন্ডিয়ান সোয়েলের ক্লাসিফিকেশন। তাহলে আজকের ক্লাস হচ্ছে ভারতের মৃত্তিকার প্রকারভেদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। এই ক্লাসে আমরা সম্পূর্ণ আলোচনা করব ভারতীয় মৃত্তিকা বা ভারতীয় মাটি সম্বন্ধে। দেখো, ভারতে মোট ভারতে মোট ৮ ধরনের মাটি পাওয়া যায় বা মাটি রয়েছে। তো এই ৮ ধরনের মাটি সম্বন্ধে জানার আগে আমাদের জানা প্রয়োজন যে মৃত্তিকা কাকে বলে বা মাটি কাকে বলে। যদি আমরা সহজ সরল ভাষায় বুঝতে চাই তাহলে মাটি কাকে বলে, উত্তর হবে যে পৃথিবীর যে স্তরে বা পৃথিবীর উপরের ভাগের যে স্তরে উদ্ভিদ উৎপন্ন হওয়া বা উদ্ভিদ জন্মানো সহজ হয়, সেই স্তরকে বলা হয় মৃত্তিকা বা মাটি। সংজ্ঞাটা কি বলছে? বলছে কি যে পৃথিবীর উপরিভাগের উদ্ভিদ জন্মানোর উপযোগী আলগা স্তরকে মৃত্তিকা বলে। অর্থাৎ যে স্তরটিতে আলগা অবস্থায় থাকে এবং যে কোনো উদ্ভিদের বীজ অঙ্কুরোদ করতে পারে এবং এবং ধীরে ধীরে বড় হয়ে প্রকাণ্ড বৃক্ষ রূপ ধারণ করে, ঠিক আছে, তাকে বলে মৃত্তিকা, সোয়েল বা মাটি। সেই স্তরটাকে বলে মৃত্তিকা, মাটি বা সোয়েল, ঠিক আছে। তাহলে ৮ ধরনের, ভারতের মোট ৮ ধরনের মাটি দেখতে পাওয়া যায় বা মাটি রয়েছে। কয় ধরনের? ৮ ধরনের। তোমরা সব থেকে ভালো হয় ক্লাস দেখাকালীন তোমরা নোট তৈরি করার জন্য নোটবুক এবং পেন নিয়ে বসো এবং খুব মনোযোগ সহকারে শুনে যা বুঝবে তা স্পষ্ট তোমার নোটবুকে নোট করো। নোটটাই তোমার পরীক্ষাতে কাজে দেবে। তাহলে প্রথমে আমরা জেনে নিই ভারতীয় মৃত্তিকার ৮টি প্রকারভেদের নাম, তারপরে এক এক করে আমরা বিস্তারিত জানবো। ১ নম্বরে হচ্ছে কি পলি মাটি, অলুভিয়াল সয়েল। ২ নম্বর হচ্ছে কৃষ্ণ মাটি, যাকে বলছে ব্ল্যাক সয়েল। ৩ নম্বর হচ্ছে কি লাল মাটি, যাকে বলছে রেড সয়েল। ৪ নম্বর হচ্ছে ল্যাটেরাইট মাটি। ৫ নম্বর বলছে মরুভূমির মাটি অর্থাৎ ডিজার্ট সয়েল। ৬ নম্বর হচ্ছে পর্বত মৃত্তিকা অর্থাৎ মাউন্টেন সয়েল। তারপরে ৭ নম্বর হচ্ছে লবণাক্ত ও ক্ষারীয় মাটি। তারপরে ৮ নম্বর হচ্ছে পিট ও জলাভূমির মাটি। তাহলে এই ৮টা ছিল ভারতীয় মাটির বা ভারতীয় মৃত্তিকার প্রকারভেদ। এখন আমরা এক একটা করে বিস্তারিত জানবো। বিস্তারিত কি, যখন আমরা একটা মাটি সম্বন্ধে জানবো সেই মাটির উৎপত্তি স্থান অর্থাৎ গঠন কিভাবে হয়েছে, তারপরে অঞ্চল কোন অঞ্চলে পাওয়া যায় এবং সেই মাটির বৈশিষ্ট্য কি, এবং সেই মাটিতে বা সেই মৃত্তিকাতে কোন ফসল ভালো হয়, এই ৪টি করে অপশন আমরা এক একটি মাটির ভাগের জানবো। তাহলে প্রথমে হচ্ছে কি পলি মাটি। পলি মাটি ইংরেজি হচ্ছে কি অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে। এই মাটির গঠন হচ্ছে নদীর পলি দ্বারা, অর্থাৎ নদী যে বয়ে আসে, নদী বওয়ার ফলে বা নদী যে বয়ে আসছে তারপরে কি হচ্ছে ক্ষয় হচ্ছে, এবং এই ক্ষয় পদার্থ, ক্ষয় মাটি, নুড়ি পাথর এবং বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিস যে ক্ষয় হয়ে আসছে নদীর সাথে, সেটা বহন হয়ে আসছে এবং বহন হয়ে এক জায়গাতে সেটা সঞ্চয় হচ্ছে, জমা হচ্ছে। এবং এই যে সঞ্চয় হয়ে বা জমা হয়ে ক্ষয় হওয়া পদার্থগুলি জমা হয়ে যে জায়গাটাতে নতুন ভূমিরূপ গঠন হলো সেটাকে বলে কি পলিভূমি। সেটাকে কি বলে? পলিভূমি। বা গ্রাম্য ভাষায় তোমরা খুব সহজে পাবে কি চর পড়েছে, নদীর চর, সেটাই হচ্ছে নদীর পলি। নদীর কাজ হচ্ছে ৩টি, একটা হচ্ছে ক্ষয় করা, একটা হচ্ছে বহন করা, পরিবহন করা, একটা হচ্ছে সঞ্চয় করা। নদীর কয়টি কাজ? ৩টি কাজ। এই নদীর ৩টি কাজের ফলে যে ভূমির উৎপত্তি হয় সেই ভূমিটিকে বলে কি যে পলি ভূমি বা পলি দ্বারা ভূমির গঠন বা পলি মাটি। গঠন কি? নদীর পলি দ্বারা। অঞ্চল কোন অঞ্চলে?
গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র সমভূমি, অর্থাৎ গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদীর উপকূলীয় অঞ্চল যেখানে নতুন ভূমিরূপ গঠন হয়েছে নদীর বহনের ফলে, নদীর ক্ষয়ের ফলে, নদীর সঞ্চয়ের ফলে, সেই সব অঞ্চলকে বলে সমভূমি অঞ্চল। যেটা পৃথিবী বিখ্যাত রয়েছে সেটা হচ্ছে কি গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদীর সমভূমি অঞ্চল। আমরা যদি এটাকে খুব সহজে মনে রাখি তাহলে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল, ভারতের সুন্দরবন অঞ্চল হচ্ছে সমভূমি অঞ্চল, যেটা গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদীর মিলন কেন্দ্রে মোহনাতে যে অঞ্চলগুলি অবস্থান হয়েছে সেই সব অঞ্চলগুলিকেই বলা হবে পলি মাটি বা পলি মাটি দ্বারা গঠিত। তারপরে বৈশিষ্ট্য কি? এই মাটির বৈশিষ্ট্য হচ্ছে, কোন মাটি? পলি মাটির বৈশিষ্ট্য হচ্ছে সব থেকে উর্বর। মানে যত প্রকার মাটি রয়েছে, ভারতের ৮ প্রকার মৃত্তিকা বললাম যে ৮ প্রকার মাটি রয়েছে, সমস্ত মাটির থেকে সব থেকে বেশি উর্বর, অর্থাৎ সব থেকে বেশি চাষ ভালো হয়, সব থেকে বেশি ফসল ভালো হয় এই মাটিতে। কোন মাটি? পলি মাটিতে। ফসল কি হয়? ধান, গম, পাট, আখ। ঠিক আছে, তাহলে এই ৪টি ছিল পলি মাটির গঠন, অঞ্চল, কোন অঞ্চলে, বৈশিষ্ট্য এবং ফসল, বা আমরা এই ৪টিকে পলি মাটির বৈশিষ্ট্য বলতে পারি। তারপরে ২ নম্বর হচ্ছে কি কৃষ্ণ মাটি, যাকে ইংরেজিতে বলে ব্ল্যাক সয়েল। এর গঠন কি? গঠন হচ্ছে আগ্নেয় শিলার ক্ষয়, অর্থাৎ আগ্নেয় শিলা যে ক্ষয় হলো, ক্ষয় হওয়ার ফলে যে ভূমি গঠন করছে সেটাই হচ্ছে কি কৃষ্ণ মাটি। অঞ্চল, কোন অঞ্চলে? মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশ। তারপরে বৈশিষ্ট্য কি এই মাটির? কৃষ্ণ মাটির বৈশিষ্ট্য হচ্ছে জল ধারণ ক্ষমতা বেশি, অর্থাৎ জল অনেক ধরে রাখতে পারে, অনেক দিন, দীর্ঘদিন ধরে জল ধরে রাখতে পারে। তারপরে ফসল, কোন ফসল ভালো হয়? সব থেকে বেশি ফসল ভালো হয় তুলা, যেটাকে আমরা কটন বলি। তারপরে ৩ নম্বর হচ্ছে লাল মাটি। লাল মাটি অর্থাৎ রেড সয়েল। এর গঠন কি? গঠন হচ্ছে লৌহ সমৃদ্ধ শিলার ক্ষয়, অর্থাৎ যেই মাটিতে বা শিলা ক্ষয় হলো, লৌহ সমৃদ্ধ অর্থাৎ লোহার মিশ্রণ হয়ে শিলার ক্ষয়ের ফলে যে ভূমি গঠন হলো, যে মাটি গঠন হলো মিশ্রিত হয়ে, সেটাকে বলছে লাল মাটি। গঠন কি? লৌহ সমৃদ্ধ শিলার ক্ষয়। অঞ্চল দক্ষিণ ভারত ও পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে। তারপরে বৈশিষ্ট্য কি? যে লাল রং, এই মাটির লাল রং, সম্পূর্ণ রং হচ্ছে কি লাল। ঠিক আছে, তারপরে ফসল, কোন ফসল ভালো হয়? চীনা বাদাম এবং বাজরা, এই দুটি ফসল এই মাটিতে ভালো হয়। তারপরে ৪ নম্বর হচ্ছে কি ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটির অঞ্চল হচ্ছে কি পশ্চিমঘাট ও পূর্বঘাট পশ্চিমবঙ্গের। বৈশিষ্ট্য হচ্ছে লোহা ও অ্যালুমিনিয়ামের মাত্রা বেশি এই মাটিতে। কিসের মাত্রা? লোহা ও অ্যালুমিনিয়ামের মাত্রা বেশি। কোন মাটিতে? ল্যাটেরাইট মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়ামের মাত্রা সব থেকে বেশি। ফসল হচ্ছে শুধু চা এবং কফি। কি ফসল? চা এবং কফি। তারপরে ৫ নম্বর হচ্ছে কি মরুভূমির মাটি, অর্থাৎ ডিজার্ট সয়েল, যেই মাটিতে বালির পরিমাণ বেশি বা সব থেকে বেশি বালি, বা যেই অঞ্চল মাটি ছাড়া মাটির মতো বালি দিয়ে সমৃদ্ধ হয়ে থাকে সেই অঞ্চলকে বলে মরুভূমি অঞ্চল, বা যেই মাটিতে বালির মাত্রা অত্যাধিক বেশি সেই মাটি হচ্ছে কি মরুভূমির মাটি বা ডিজার্ট সয়েল। এর অঞ্চল হচ্ছে কি রাজস্থান। আমরা জানি ভারতের সব থেকে বড় মরুভূমির নাম হচ্ছে কি থর মরুভূমি। সেটা কোথায় অবস্থান? ভারতের রাজস্থান অঞ্চলে। এবং রাজস্থান এতই বড় অঞ্চল এবং এতই সেখানে বালি বা মরুভূমি, সেখানকার সেকেলের লোক বা পুরাতন লোক এখনো জানেনই না যে মহাসাগর বা সমুদ্র বলে কোনো জিনিস আছে। মানে ওনারা সব সময় শুধু ওই রেগিস্তান বা ডিজার্টের মধ্যেই থাকেন এবং ডিজার্টে কোনো ধরনের পানি থাকে না। তারপর বলছে কি বৈশিষ্ট্য কি? যে বালুকাময় এবং লবণ বেশি এই মাটির। মরুভূমির মাটির বৈশিষ্ট্য হচ্ছে বালুকাময়, বালির পরিমাণ বেশি এবং এতে লবণাক্ত বা লবণের মাত্রা অনেক বেশি। তার ফসল কি? বাজরা। ফসল কি? বাজরা। বাজরা খেয়ে কিন্তু রাজস্থানের মানুষ সবসময় ইয়ং থাকে এবং শক্তিশালী থাকে। বাজরার মধ্যে এমনই প্রাকৃতিক সোর্সেস রয়েছে, ন্যাচুরাল রিসোর্সেস রয়েছে, আমরা বজরা খাই না, আমাদের এদিকে উৎপন্ন হয় না, আমরা ক্রয় করে খাইও না পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু বজরার মধ্যে সেই ইমিউনিটি রয়েছে যে মানুষকে স্ট্রং রাখে। তারপরে ৬ নম্বর হচ্ছে পার্বত মৃত্তিকা, অর্থাৎ মাউন্টেন সোয়েল, যেই মাটি পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ে যেসব মাটি দেখতে পাওয়া যায় সেই সব মাটি হচ্ছে কি পার্বত্য মৃত্তিকা অঞ্চল। কি পার্বত্য মৃত্তিকার অঞ্চল হচ্ছে হিমালয়, হিমালয় অঞ্চল। সেখানে যে সব জায়গা রয়েছে, যে ছোট 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 যে উপত্যকা রয়েছে,
বা মালভূমি রয়েছে সেসব গুলোতে হচ্ছে কি পার্বত্য মৃত্তিকা পাওয়া যায়। তারপর বৈশিষ্ট্য হচ্ছে কি হিউমাস বেশি, এই মাটিতে হিউমাস বেশি, এবং ফসল হচ্ছে চা এবং আপেল, চা এবং আপেল। আমাদের দেশের হিমাচল প্রদেশ এবং জম্মু এন্ড কাশ্মীর, লাদাখ, সেখানকার আপেল বিশ্ববিখ্যাত। পাহাড়ি অঞ্চল, পুরো রাজ্যটা পাহাড়ে, এবং সেখানে চা পাতারও চাষ হয়। তারপরে 7 নম্বর হচ্ছে লবণাক্ত ও ক্ষারীয় মাটি, লবণাক্ত ও ক্ষারীয় মাটি। বৈশিষ্ট্য হচ্ছে কি লবণের পরিমাণ বেশি এই মাটিতে, লবণের পরিমাণ বেশি। আমরা ডিজার্ট সয়েল বা মরুভূমির মাটিতেও কিন্তু লবণের মাত্রা বেশি করলাম, এই মাটিতেও লবণাক্ত ও ক্ষারীয় মাটিতেও লবণের পরিমাণ সব থেকে বেশি। অঞ্চল হচ্ছে কি উপকূলীয় ও শুষ্ক অঞ্চল। উপকূলীয় বলতে যে ব্রহ্মপুত্র বা গঙ্গা বা এরকম বড় বড় নদী যেটা সমুদ্রের সাথে বা মহাসাগরের সাথে, বঙ্গোপসাগরের সাথে যুক্ত হয়ে চলাচল করে, সেই নদীর উপকূলীয় বা সেই নদীর সংলগ্ন অঞ্চল, বা সেই নদীর জল যে কোনো একটি উপনদীতে গেল এবং সেই উপনদী শুকিয়ে গেল, সেই অঞ্চলে কিন্তু এই মাটি বেশি দেখা যায়। তারপরে 8 নম্বর হচ্ছে কি পিট ও জলাভূমির মাটি, পিট ও জলাভূমির মাটি। বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে জৈব পদার্থ বেশি, অঞ্চল হচ্ছে কি জলাভূমি, এবং ফসল হচ্ছে ধান। অর্থাৎ ধান চাষ করতে বেশি ফসল কি লাগবে, জল লাগবে, এবং এই মাটি জলাভূমিতে পাওয়া যায়। যেমন তোমরা যদি দেখো গ্রামে থাকো, তাহলে তোমাদের গ্রামের পিছনে দেখবে একটি খালের মতো রয়েছে। নদী যখন বন্যা হয় সেখান দিয়ে জল বয়, আবার অন্য সময় কৃষকরা ফসল চাষ করে। সেই সব মাটিটা হচ্ছে কি পিট ও জলাভূমির মাটি। সে মাটি জলাভূমিতে পাওয়া যায় বা জলে মগ্ন থাকে, সেখানে ধান চাষ খুব ভালো হয়। আর ধান চাষ করতে জলের পরিমাণ বেশি প্রয়োজন হয়। আচ্ছা, এখন আমি তোমাদের একটা ট্রিক বলছি। ট্রিক কি, আমরা যদি খুব সহজে এই 8টি নাম মনে রাখতে চাই তাহলে লিখে নাও। বলছি কি পলি, কালো, লাল, ল্যাটে, মুরু, পাহাড়, লবণ, পিঠে। এই 8টি মৃত্তিকার নাম সহজে মনে রাখার এটা একটি ট্রিক। ঠিক আছে, তাহলে আজকে আমরা ভারতের মৃত্তিকা সম্বন্ধে জানলাম। আমাদের দেশের কত প্রকার মাটি রয়েছে এবং কোন জায়গাতে কোন মাটি রয়েছে, কোন মাটিতে কোন ফসল সব থেকে ভালো হয়। কারণ আমরা এর আগে পড়েছি ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ, বা ভারতের বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করেন কিন্তু কৃষির উপরে নির্ভর করে।